আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিরোধী জোটের প্রথম বিক্ষোভ সমাবেশে জনসমাগম, জুলাই নিয়ে পরিষ্কার বক্তব্য দিলেন মির্জা ফখরুল। বিজয় সরণিতে তেল সংকটে দীর্ঘ লাইন, হাতিয়ার নৌযান সংকটে নিরসনে সরকারের উদ্যোগ। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত তারেক আলীর জানাজা চট্টগ্রামে সম্পন্ন। সরকার স্বৈরতান্ত্রিক পথে যেতে চাইছে, অভিযোগ নাহিদ ইসলামের। ইউক্রেনে রুশ বাহিনীর তাণ্ডব, 5 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 14। ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব পড়বে না বলছেন ট্রাম্প। টি-20তে নতুন ইতিহাস মুস্তাফিজের, নারী বিদ্বেষী মন্তব্যে বিপাকে নেইমার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দল হিসেবে প্রথমবারের মতো আজ রাজপথে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে বিএনপি সরকারের বিরুদ্ধে ঘোষিত এই প্রথম কর্মসূচিকে কেন্দ্র করে জোটটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং রাজধানীতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাচ্ছে। শনিবার বিকেল 5টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে সমাবেশের আয়োজন করা হলেও দুপুর থেকে পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন ও স্লোগান মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জামাতে ইসলামী সূত্র জানায়, বিক্ষোভে অংশগ্রহণ বাড়াতে রাজধানীর প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে স্বতঃস্ফূর্ত জনসমাগম নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার প্রতিফলনেই আজকের সমাবেশে নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে বলে তারা দাবি করেন। বিপক্ষে গিয়ে যাদের ক্ষমতার বস্ত্রতে টিকতে পারবেন না, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে এম হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করবে, পরিণাম শুধু আপনারাই পড়বেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, গর্ব, ঐতিহ্য এবং অস্তিত্ব। এই শক্তিকে সামনে রেখে বাংলাদেশ বারবার এগিয়েছে, ভবিষ্যতেও এগিয়ে যাবে। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো অন্যায়কে মেনে নেয় না। ইতিহাসের প্রতিটি পর্বে এই জাতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব। বন্ধুগণ, আমরা কি মুক্তিযুদ্ধকে, একাত্তরকে সামনে নিয়ে বরাবর গিয়েছি, এখন আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইকারদের লাইন অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। তপ্ত রোদে ঘেমে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাইকে। কেউ গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউ আবার অভিজ্ঞতা থেকে ছাতা নিয়ে এসেছেন। কিন্তু কতক্ষণ অপেক্ষার পর তেল মিলবে তার কোনো নিশ্চয়তা নেই। এত কষ্ট ও অপেক্ষার পরও ফিলিং স্টেশন থেকে সর্বোচ্চ 600 টাকার তেল অর্থাৎ মাত্র 5 লিটার অকটেন দেয়া হচ্ছে। সরকার গত 14 মার্চ জ্বালানি তেল ক্রয়ে সব ধরনের রেশনিং তুলে নিলেও বাস্তবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। অনেক পাম্পে এখনো তেল নেই, কিছু পাম্প সীমিত পরিমাণে দিচ্ছে, আর যেসব পাম্পে তেল আছে তারা নির্দিষ্ট সীমার বেশি দিচ্ছে না। অন্যদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দীর্ঘদিনের নৌযান ও ফেরি সংকট সমাধানে সরকার সক্রিয় উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে শনিবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাট পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। পরিদর্শন শেষে তিনি জানান, ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে, যাতে দ্বীপবাসীর যাতায়াত আরও সহজ ও নিরাপদ হয়। প্রতিমন্ত্রী বলেন, দ্বীপাঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সব মতের মানুষের স্বার্থ বিবেচনায় রেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের আগামী কোরবানি ঈদ যেটি সামনে আছে, সেই ঈদও খুব কাছাকাছি সময়। এ কারণে আমাদের আশা যে আমাদের ইমার্জেন্সি কিছু কাজ করা লাগে সবসময়, সেটার জন্য আসা আমাদের। আপনাদের পল্টনটি ভেঙে গেছে লঞ্চের, এটিকে আমরা দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চলাচলের উপযোগ
উপযোগী করব। দীর্ঘ ২৭ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরলেন তিনি, তবে জীবিত নয় নিথর দেহে। বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি SM তারেক আলীর জানাজা ও দাফন আজ শনিবার চট্টগ্রামে সম্পন্ন হয়েছে। দুপুরে নগরের হালিশ শহরে জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গত ২ মার্চ ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাহরাইনে পড়ে তারেক আলীর মৃত্যু হয়। একই ঘটনায় আরও ২ বাংলাদেশি আহত হন। আকস্মিক এই মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। নিহত তারেক আলীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে হলেও তিনি পরিবার নিয়ে হালি শহরে বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চায় সরকার। তার দাবি, সরকার গুমের বিরুদ্ধে নয় বরং স্বাধীন মানবাধিকার কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শনিবার দুপুরে সৌদি আরব থেকে পবিত্র ওমরা পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তাকে স্বাগত জানান দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ কেন্দ্রীয় নেতারা। এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের পরে তারা নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে 2/3 আসন পাওয়ার ফলে তারা কোনো কিছুকে আর তোয়াক্কা করছে না। সামগ্রিকভাবে আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং আমরা মনে করি যে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। ইউক্রেনে অতর্কিত এবং ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত অন্তত 14 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দেশটির বিমান বাহিনী জানিয়েছে মস্কো এই অভিযানে 5 শতাধিক ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ক্যাথলিক ইস্টারের পবিত্র আবহ নষ্ট করতেই রাশিয়া দিনের বেলায় হামলার তীব্রতা বাড়িয়েছে। কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে আবাসিক ভবন ও জরুরি সেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভে এক ব্যক্তির মৃত্যুর পাশাপাশি একটি পশু চিকিৎসালয়ে অন্তত 20টি প্রাণীর করুণ মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত ছড়িয়ে পড়েছে ইউক্রেনের বিস্তীর্ণ জনপদে। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় সুমি এবং ঝিতোমির অঞ্চলে প্রাণ হারিয়েছেন 5 জন। এছাড়া সীমান্তবর্তী অঞ্চল খার্কিভ, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ায় রুশ গোলার আঘাতে আরও 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওবুখিভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলা এবং ভিশনেভে একটি স্কুল ও কিন্ডারগার্টেনের মধ্যবর্তী স্থানে বিস্ফোরণ ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জরুরি পরিষেবা থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বহুতল ভবন এবং রাস্তায় ছড়িয়ে থাকা ঘরবাড়ির ভগ্নাবশেষ। বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে থাকা ইউক্রেনের পরিস্থিতি এখন রাশিয়ার কৌশলী বিমান হামলার কারণে আরও জটিল রূপ ধারণ করেছে। এর মাঝেই বিশ্ব তাকিয়ে আছে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকের দিকে, যা হয়তো সংঘাতে নিরসনে কোনো নতুন পথ দেখাবে। ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 2 দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেও কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর কাছে মার্কিন A-10 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেও হোয়াইট হাউস একে চলমান যুদ্ধের অংশ হিসেবে অভিহিত করেছে। ট্রাম্প উদ্ধার অভিযানকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই ঘটনায় সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তেহরান কড়া বার্তা দিলেও ওয়াশিংটন বলছে শান্তি আলোচনা বা কূটনৈতিক সংলাপে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বিধ্বস্ত বিমানটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। CNN ধ্বংসাবশেষের ছবি বিশ্লেষণ করে একে F-15 হিসেবে শনাক্ত করেছে। যদিও ইরান দাবি করছে এটি A-10 বিমান। এরই মধ্যে নিখোঁজ 2 ক্রু সদস্যের মধ্যে একজনকে সফলভাবে উদ্ধার করে মার্কিন হেফাজতে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে CNN। তবে দ্বিতীয় ক্রুর ভাগ্য নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি এবং উদ্ধার অভিযান জোরালোভাবে চলছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি বিশেষ ফাইটার স্কোয়াড্রনের চিহ্ন দেখা যাওয়ায় বিমানটির উৎস নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এত সব প্রমাণের ভিড়েও মার্কিন সামরিক বাহিনী ও হোয়াইট হাউস পাইলটদের বর্তমান অবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তেহরান পাইলটদের সন্ধানে মানচিত্র প্রকাশ করলেও ওয়াশিংটন একে একটি জটিল ও সক্রিয় সামরিক অভিযান হিসেবে বিবেচনা করছে। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য সামরিক উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখী। টি-20 ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। PSL-এ মুলতান সুলতানসের বিপক্ষে 2 উইকেট নিয়ে তিনি এখন স্বীকৃত টি-20তে বাঁহাতি পেসারদের মধ্যে বিশ্বসেরা উইকেট শিকারী। মাত্র 325 ম্যাচে 416 উইকেট নিয়ে তিনি টপকে গেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরকে। আমিরের 414 উইকেট ছাড়িয়ে মুস্তাফিজ এখন তালিকার শীর্ষে। এই পথ চলায় তিনি পেছনে ফেলেছেন ওয়াহাব রিয়াজকেও। বর্তমানে স্বীকৃত টি-20তে উইকেট শিকারীর তালিকায় 7ম স্থানে থাকা মুস্তাফিজের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। যদিও এই
এই ফরম্যাটে 507 উইকেট নিয়ে দেশীয়দের মধ্যে সাকিব আল হাসান সবার উপরে। তবে বয়স ও বর্তমান ফর্ম বিবেচনায় মুস্তাফিজ ভবিষ্যতে সেই মাইল ফলকও স্পর্শ করার সম্ভাবনা রাখছেন। আন্তর্জাতিক টি-20তে 158 উইকেট নিয়ে তিনি ইতোমধ্যেই দেশের সেরা। বেফাঁস মন্তব্য করে ফেসে যাচ্ছেন নেইমার জুনিয়র। রেমোর বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখে মেজাজ হারিয়ে রেফারিকে নিয়ে নারী বিদ্বেষী মন্তব্য করে বিপাকে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফ্ল্যামেঙ্গোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কার্ডজনিত নিষেধাজ্ঞার পাশাপাশি এখন তাকে লড়তে হচ্ছে দীর্ঘমেয়াদী শাস্তির আশঙ্কার বিরুদ্ধে। ব্রাজিলিয়ান কোড অব স্পোর্টস জাস্টিস অনুযায়ী লিঙ্গ সম্পর্কিত অবমাননাকর মন্তব্যের দায়ে 5 থেকে 10 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন নেইমার। রেড বুল ব্রাগান্তিনোর এক ডিফেন্ডার সম্প্রতি একই কারণে 12 ম্যাচের শাস্তি পাওয়ায় সংখ্যা আরও বেড়েছে। আগামী 18 মে বিশ্বকাপের দল ঘোষণার আগে সান্তোসের জার্সিতে নিজেকে প্রমাণের শেষ সুযোগগুলো হারাতে পারেন তিনি। লিঙ্গ বৈষম্যমূলক আচরণের এই বিতর্ক মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এখন নেইমারের বিশ্বকাপ স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।